আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তুলসা কিং সিরিজের থার্ড পার্ট। আর আপনারা যদি আগের দুইটি পার্ট না দেখে থাকেন তাহলে এটি ভালোভাবে বুঝতে পারবেন না। আর আগের দুইটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া রয়েছে, আপনারা সেটি আগে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা দ্বিতীয় পর্বের লাস্টে দেখেছিলাম ডুয়েটের এফবিআই গার্লফ্রেন্ড, যাকে সে খুবই বিশ্বাস করত, সেই তার নিজের চাকরি বাঁচানোর জন্য মিথ্যা কিছু কেস বানিয়ে এফবিআইয়ের হাতে ধরিয়ে দেয়। আর এখান থেকেই নতুন পর্ব শুরু হবে। আর ডুয়েটের মেয়ে টিনা তার বাবাকে ধরে নিয়ে যাওয়া দেখে প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ ডুয়েট মাত্র কয়েক মাস আগেই 25 বছর জেল খেটে বাইরে এসেছিল। অনেক কষ্টের পর, অনেক রক্তের পর ওদের জীবনে আবার একটু সুখ ফিরেছিল। আর ঠিক তখনই আবারও সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে জেলে ঢোকার পরপরই ডুয়েটের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়, তার জামা কাপড়, জিনিসপত্র, আইডি কার্ড। আর তারপরে তাকে ঢুকিয়ে দেয়া হয় এক অন্ধকার সেলে। ঠিক তখনই এক ভয়ঙ্কর হিংস্র কয়েদি এসে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ডুয়েট এক ফোঁটাও ভয় পায় না, কারণ ডুয়েটের 25 বছর জেল খাটার অভিজ্ঞতা রয়েছে। আর সেই কয়েদি এখন পাশের আরেকটি কয়েদিকে মারধর করতে শুরু করে। এমনকি জানা যায় এর আগেও সে জেলের ভেতরে অনেক কয়েদিকে মেরেছে। এমনকি সেখানে আরও একটি ভদ্র কয়েদিকে দেখা যায়, যাকেও সে কিছুক্ষণ আগে মেরেছে। আর ডুয়েট তখন তাকে পাত্তা না দিয়ে সেই বন্দির সঙ্গে কথা বলতে শুরু করে। আর জানা যায় সেই কয়েদির নাম হারলান। হারলান জানায় সে সরকারের সঙ্গে স্ক্যাম করেছে, যার অপরাধে তার 8 বছরের জেল হয়েছে। সে সরকারকে $2.5 বিলিয়ন গ্রিন এনার্জি প্রজেক্ট দেখিয়ে কন্ট্রাক্ট সাইন করিয়েছিল, কিন্তু পরে সে সকল টাকা জুয়ায় হেরে যায়। আর হারলান আজ পর্যন্ত জেলের কোনো পরিবেশ দেখেনি, তাই সে আজকে এই পরিবেশে এসে প্রচণ্ড ভয়ে ভেঙে পড়েছে। ডুয়েট তখন তাকে জেলের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বলে। 1. কখনো কারো কথা শুনবে না, নিজেকে সবথেকে শক্তিশালী দেখাবে। এই কথাগুলো বলার পর ডুয়েট নিজেই উঠে গিয়ে সেই ভয়ঙ্কর কয়েদিকে এমনভাবে মারধর করে যেন পুরো সেলে নিস্তব্ধতা বয়ে যায়, সবাই একদম স্তম্ভিত হয়ে যায়। তারপর সে খুবই শান্তভাবে ফিরে এসে হারলানের পাশে বসে। অন্যদিকে দেখা যায় ডুয়েট জেলে যাওয়ায় টিনা পুরোপুরি ভেঙে পড়েছে। এটা দেখে গুডি তাকে বাড়ি পাঠিয়ে দেয়। গুডি জানত ডুয়েট কোনো না কোনোভাবে অবশ্যই বের হবে, তাই সে সবাইকে শান্ত থাকতে বলে এবং এও বলে ডুয়েট না ফেরা পর্যন্ত ব্যবসা চালু রাখতে হবে। যাই হোক, পরদিনই ডুয়েটকে আদালতে নিয়ে যাওয়া হয়। আর সেখানে ডুয়েট নিজেকে এমনভাবে উপস্থাপনা করে যেন সে তুলসায় এসেছে শুধুমাত্র শান্ত, সৎ জীবন কাটাতে। যদিও জাজ এটি মোটেও বিশ্বাস করে না, তবে এও বলে তুমি যদি জামিন পেতে চাও তাহলে $3 মিলিয়ন দিতে হবে। আর এখানে টিনা তার বাবাকে মুক্ত করার জন্য তার সম্পত্তি বিক্রি করে তাকে জেল থেকে জামিনে বের করে নিয়ে আসে। যদিও কেসের কোনো মীমাংসা হয়নি, ভবিষ্যতে তাকে আবারও এই আদালতে আসতে হবে। স্পষ্টভাবেই বোঝা যায় ডুয়েটের মুড মোটেও ভালো নেই। আর কোর্ট থেকে বের হতেই মিডিয়া তাদেরকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করে তুমি কি এখনও চিকির সাথে কাজ করো? এই প্রশ্নে সে প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে স্টেসি, যে ডুয়েটকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল, সে যখন জানতে পারে ডুয়েট ছাড়া পেয়ে গিয়েছে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এখন সে যে কোনো মূল্যে নিজেকে অন্য শহরে ট্রান্সফার করাতে চায়। অন্যদিকে চিকির ক্ষমতায় ফাটল ধরতে শুরু করে, কারণ ডুয়েট এখন আর তাকে কোনো রকমের টাকা পয়সা পাঠাচ্ছে না, যার ফলে চিকির ক্ষমতাও কমতে থাকে। তার নিজের গ্যাংয়ের লোক জেরি তাকে সাবধান করে নিজেকে প্রমাণ করতে হবে, তা না হলে এই গ্যাংয়ের কেউ তোমাকে ভরসা করবে না এবং তোমাকে নেতা হিসাবে মানবেও না। এমন কিছু একটা করো যাতে সবাই তোমাকে নেতা মানতে শুরু করে। এই কথা ছিল একদম যুক্তিযুক্ত, কিন্তু চিকির এই কথা সহ্য হয় না। সে জেরিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ডুয়েট আর টাইসন যখন গাড়িতে করে যাচ্ছিল, 2 পুলিশ তখন তাদেরকে পিছু করছিল। টাইসন কৌশলে তাদের ফাঁকি দিয়ে সোজা নিয়ে যায় মিজের বারে। আর সেখানে মিজের বডি বিল্ডার ভাই মাইকেলকে দেখা যায়। আর তাকে দেখেই বোঝা যায় সে অত্যন্ত শক্তিশালী। অ্যাকচুয়ালি ডুয়েটের সুরক্ষার জন্য মিজ তাকে নিয়ে এসেছিল। ডুয়েট এখন তাকেও দলে নিয়ে নেয় এবং তার নতুন প্ল্যান জানায়। হারলানের গ্রিন এনার্জি প্রজেক্ট ডুয়েট এখন নিজের আন্ডারে নেবে এবং সেটির উপরে তারা কাজ করবে। তারা সেই সরকারি জমিতে গাঁজার চাষ করবে, যার ফলে তাদের লাভ অনেক বেশি হবে। আর হারলান হচ্ছে সেই যার সাথে তার জেলে দেখা হয়েছিল। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় আর ডুয়েট যায় মার্গারেটের র্যাঞ্চে। আর মার্গারেটের কাছ থেকে কার্লের ব্যাপারে জানতে পারে সে অত্যন্ত প্রভাবশালী এক বিজনেসম্যান, আর সে তার বিজনেস করে সরকারি জমিতে। সরকার থেকে সে বিভিন্ন প্রজেক্টের নামে জমি নেয় এবং
তার আড়ালে গড়ে তোলে বিভিন্ন ধরনের স্মাগলিংয়ের ব্যবসা। আর ডুয়েটও যেহেতু এরকম একটি ব্যবসা করতে যাচ্ছে, তাই তার একজন অভিজ্ঞ পরামর্শক দরকার, যার কাছ থেকে সে এই ব্যবসা সম্পর্কে জানতে পারবে, কারণ ডুয়েটের এই ব্যবসা সম্পর্কে নিজস্ব কোনো ধারণা নেই। আর তখনই মার্গারেট বলে সে তার সঙ্গে কার্লের একটি মিটিংয়ের ব্যবস্থা করে দেবে। ডুয়েটও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে পড়ে। আর দেখতে পায় এখনও 2 পুলিশ অফিসার তাকে ফলো করছে। এখন ডুয়েট গাড়ি থামিয়ে সোজা তাদেরকে গিয়ে প্রশ্ন করে তারা তাকে কেন ফলো করছে, আসল ঘটনা কি। তখন সেই 2 পুলিশ স্বীকার করে তারা মনে করে ডুয়েট যে কোনো মুহূর্তে স্টেসির কোনো ক্ষতি করতে পারে, কারণ স্টেসি তাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। আর তারা এখন ডুয়েটকে স্টেসির কাছ থেকে দূরে থাকতে বলে। এই কথায় ডুয়েটও স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে স্টেসি এখন তাকে ভয় পাচ্ছে, তাই সে রাতে ডুয়েট নিজেই স্টেসির বাড়িতে চলে আসে। সে শান্তভাবে তাকে বোঝায় সে তার কোনো ক্ষতি করতে চায় না, পুলিশ শুধু তাকে ব্যবহার করেছে। পুলিশ চেয়েছে স্টেসিকে ব্যবহার করে টাকা কামাতে, আর যাই করুক না কেন ডুয়েট তার কোনো ক্ষতি করবে না। আর এই কথাগুলো শোনার পর স্টেসি প্রচণ্ড কষ্ট পায়। সে বুঝতে পারে সে ডুয়েটকে চিনতে পারেনি, সে বুঝতে পারেনি ডুয়েট তাকে কতটা ভালোবাসে। আর ডুয়েট এখানে কিছু না বলে সেখান থেকে বের হয়ে আসে। সে টাইসনের সঙ্গে কিছুটা মজা মস্করা করে আর তারপরে সেখান থেকে রওনা দেয়। আর পরদিন সকালে ডুয়েট আর টাইসন সোজা চলে যায় বোধির নতুন দোকানে। এই দোকানে ঢুকতেই বোঝা যায় তাদের বিজনেস এখন অনেক এগিয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র গাঁজা না, আরও বিভিন্ন ধরনের নেশার দ্রব্য রয়েছে। ডুয়েট এটি দেখে খুবই খুশি হয়। এই সময় বোধি আর তার সঙ্গী জেমির সাথে কথা বলতে বলতে ডুয়েট জানায় সে এবার নিজেই গাঁজা চাষ করতে শুরু করবে। আর এটি শুনে বোধি আর জেমির মুখে হাসি ফুটে ওঠে, কারণ তারা জানে এই বিজনেস মানে অঢেল টাকা। আর এরই মধ্যে কাহিনীতে নতুন প্লট চলে আসে। আজকে রাতে হবে এক বিলাসবহুল পার্টি, যেখানে বিজনেসম্যান কার্ল আসবে। আর মার্গারেট অলরেডি কার্লের সঙ্গে ডুয়েটের একটি মিটিংয়ের ব্যবস্থাও করেছে। আর এই পার্টিতে শুধুমাত্র ডুয়েট না, যাবে তার সকল সাঙ্গপাঙ্গ। তাই ডুয়েট তাদের সকলকে একটি টেইলারে নিয়ে আসে আর প্রত্যেকের জন্য দামি স্যুট তৈরি করায়। আর এরপরে সবাই চলে আসে পার্টি সেন্টারের বাইরে। তারা এখানে ডুয়েটের জন্য অপেক্ষা করতে থাকে। তবে এরই মধ্যে তাদের এক সঙ্গী এরমান্ড অতিরিক্ত ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় এক গাড়ির পেছনে ধাক্কা লাগিয়ে দেয়, যার ফলে পার্কিং বয় সঙ্গে সঙ্গে চিল্লা চেঁচামেচি করতে শুরু করে, গাড়ি ঠিক করার কথা বলে। ঠিক তখনই ডুয়েট সেখানে চলে আসে। সে পার্কিং বয়কে বেশ কিছু টাকা দিয়ে শান্ত থাকতে বলে আর এও বলে ভেতরের লোকগুলো যখন বের হবে তখন তারা প্রত্যেকে মাতাল অবস্থায় থাকবে, তাই তারা কেউ খেয়ালও করবে না যে তাদের গাড়ির কোনো ক্ষতি হয়েছে। আর সকালে হুঁশ ফিরলে যখন তারা গাড়ির ক্ষতি দেখতে পারবে তখন তাদের মনে হবে তারাই নিশ্চয়ই রাতের বেলায় কারো সঙ্গে ধাক্কা লাগিয়ে দিয়েছিল, যার ফলে পার্কিং বয় টাকা নিয়ে সেখান থেকে সরে যায়। ডুয়েটের পর সবাইকে সাবধান করে ভেতরে ঢুকে একদম প্রফেশনাল আচরণ করতে হবে, কারণ আজকের পার্টিতে সত্যিই অনেক বড় বড় লোকেরা এসেছে। আর এরই মধ্যে তারা ভেতরে ঢুকে পড়ে এবং সেখানকার খাবার দাবার এনজয় করতে শুরু করে। কিন্তু এরমান্ডের মুড অনেক খারাপ ছিল। ডুয়েট তাকে এর কারণ জিজ্ঞেস করে আর জানতে পারে এরমান্ডের স্ত্রী চায় না যে সে ডুয়েটের সঙ্গে এরকম অবৈধ কাজ করুক। আর এক পর্যায়ে এমন ঝগড়া হয় যে তাদের মধ্যে এখন ডিভোর্স হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই কথা শুনে ডুয়েটেরও খারাপ লাগে। সে বুঝে যায় এই কারণেই এরমান্ড এতটা ড্রিঙ্ক করেছে। সমস্যা বাড়ার আগেই ডুয়েট তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং বিশ্রাম করতে বলে। এরপরে মার্গারেট ডুয়েটকে কার্লের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তাদের কথা বলার জন্য নিজে চুপচাপ সেখান থেকে সরে পড়ে। কিন্তু কার্ল ডুয়েটের সঙ্গে কথা বলতে এক ফোঁটাও আগ্রহ দেখায় না, বরং উল্টোভাবে তাকে অপমান করে বলে সে খুবই ছোট একটি মাফিয়া, বড় মাফিয়াদের কাছ থেকে দূরে থাকাটা তার জন্যই ভালো, তা না হলে একদিন সে কোথাও মরে পড়ে থাকবে। এই কথা শুনে ডুয়েটের রক্ত গরম হয়ে যায়, কিন্তু তারপরেও সে কথা না বাড়িয়ে সেখান থেকে অজুহাত দেখিয়ে পার্টি ছেড়ে চলে আসে। অন্যদিকে হঠাৎ গুডির ফোন বেজে ওঠে আর দেখা যায় কল করেছে জেরি। আর দেখা যায় জেরিকে চিকি ধরে নিয়ে নির্মমভাবে টর্চার করছে। গুডি বুঝে যায় জেরির কোনো কথা নিশ্চয়ই চিকির পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি এই জেরি ভালো বুঝে চিকিকে বলেছিল যে তার নিজেকে প্রমাণ করতে হবে, তাহলে সে বড় লিডার হতে পারবে। আর চিকি এখানে গুলি করে জেরিকে মেরে ফেলে। আর ইচ্ছা করে সে গুডির সঙ্গে কথা বলিয়ে দেয়, কারণ গুডির সঙ্গে জেরির সম্পর্ক খুবই ভালো ছিল। মানে সে জেরিকেও মারে আর গুডিকেও মেন্টালি একটি কষ্ট দেয়। অন্যদিকে পরদিন সকালে আবারও সাংবাদিকরা ডুয়েটকে ঘিরে ধরে এবং তার ব্যাপারে পেপারে বিভিন্ন রকমের লেখা ছাড়তে থাকে।
যেমন সে বর্তমানে তুলসার কিং ইত্যাদি ইত্যাদি। আর এই লেখা এখন চোখে পড়ে কার্লের, যে গত রাতে সে তাকে ছোট মাফিয়া বলে অপমান করেছিল। আর সে এখন বুঝতে পারে এই ডুয়েটকে রাস্তা থেকে সরাতে হবে, তা না হলে ভবিষ্যতে সে তার বিজনেসের মধ্যে নাক গলাবে। তাই সে এখন কল করে বিল নামের একজন ব্যক্তিকে। বিলও একজন অত্যন্ত শক্তিশালী মাফিয়া লিডার, আর তার রাজত্ব তুলসার আশপাশের কিছু গ্রাম। তবে সে সরাসরি তুলসায় কোনো রকম মাফিয়াগিরি করে না। আর এই কার্ল এবং বিল একসময় একসঙ্গেই বিজনেস করত, যদিও কার্ল এখন তার সঙ্গে বিজনেস করে না। আর সে এখন বিলকে উস্কে দেয় যে তুমি তো তুলসার আশেপাশেই থাকো, আর তোমাকে না জানিয়ে বাইরের একজন লোক তুলসায় এসে আড্ডা গেড়ে বসলো, তোমাকে কোনো টাকাও দেয়নি এবং তোমার কাছ থেকে কোনো অনুমতিও নেয়নি। এটা অত্যন্ত বড় অপমান। আর বিলও এটি শুনে রেগে যায়। সে নিজের এক কাউবয়কে পাঠায় মেচের ক্যাসিনোতে। ওই লোক গ্যাম্বেলিংয়ের অজুহাতে ডুয়েটের উপরে নজর রাখে, আর হারার পরে ডুয়েটের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে সেখান থেকে চলে যায়। তবে ডুয়েট এসবের কিছু বুঝতেও পারে না। যাই হোক, পরদিন ডুয়েট টিনাকে নিয়ে যায় এক অভিজাত এলাকায়। সেখানে সে 2 বছরের জন্য লিজ নেয় এক বিরাট বড় একটি বাড়ি, আর সেখানে থাকবে টিনা এবং তার পরিবার। টিনা এটি দেখে প্রচণ্ড খুশি হয়। তার বাবার উপর ভালোবাসা তার আরও বেড়ে যায়। অন্যদিকে কাউবয় বিলকে গিয়ে জানায় ডুয়েট তুলসায় এক বিশাল ক্যাসিনো খুলেছে এবং সেখান থেকে প্রতিদিন অনেক টাকা ইনকাম করছে। এই কথা শুনে এখন বিলের মাথা খারাপ হয়ে যায়। সে এখন যে করেই হোক ডুয়েটের সেই ব্যবসায় নাক গলাতে চায়। অন্যদিকে কার্ল বুঝে যায় ডুয়েট ভবিষ্যতে তার জন্য বড় হুমকি হতে পারে। তাই সে এবার চলে যায় এক নামকরা ভয়ঙ্কর উকিলের কাছে, যার নাম ডালেন। আর এখান থেকেই কাহিনী ঢুকে পড়ে আরও গভীরে। আমরা আগেই জানতাম ডুয়েটের উপরে একটি কেস চলছে এবং ডুয়েট এখন জামিনে রয়েছে, যদিও সেটি একটি ভিন্ন বিষয়ে। কিন্তু তারপরেও কার্ল সেই বিষয়ে জড়িয়ে পড়ে এবং ডালেনকে বলে যে করেই হোক ডুয়েটকে সেই কেসে 10 বছরের জেল খাটাতে হবে। ডালেনও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সেও একজন অত্যন্ত অভিজ্ঞ উকিল। আর ডুয়েটও এতে ভীষণ খুশি হয়, কারণ সে বুঝতে পারে সে ডুয়েটকে এখন দীর্ঘদিনের জন্য জেল খাটাবে এবং তার রাজ্য সে এখন নিজে দখল করবে। অন্যদিকে এরমন্ড এবং টাইসন একসাথে কথা বলতে বলতে একটা দুর্দান্ত আইডিয়া করে ফেলে। তারা এখান থেকে লক্ষ লক্ষ ডলার আয় করতে পারবে। আর এই প্ল্যানে তারা মেচ এবং ফ্রেডকেও সাথে নিয়ে নেয়, যদিও আমরা এই প্ল্যান সম্পর্কে পরে জানতে পারব। তবে এরই মধ্যে ডুয়েট হাজির হয় এবং সে মার্গারেটের সঙ্গে ফ্ল্যাট করতে থাকে। কিন্তু বেশি সময় নষ্ট না করে সে সোজা চলে যায় কোর্টে। ডুয়েট নিজেই সিদ্ধান্ত নেয় সে তার কেস সে নিজেই লড়বে, কারণ সে উকালতি সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখে। কারণ সে 25 বছর জেল খেটেছিল, সেখানে সে অসংখ্য লয়ের বই পড়েছিল। তবে এরই মধ্যে কোর্টে ঢুকে পড়ে ডালেন। আর ডালেনকে দেখে জাজ পর্যন্ত বিশ্বাস করতে পারে না, কারণ এত ছোট একটা কেসে ডালেনের কোনোভাবেই আসার কথা না। আর সে লড়াই করবে ডুয়েটের বিপক্ষে। আর ডালেন ডুয়েটের বিপক্ষে কেস লড়বে এটি শুনে ডুয়েটের মেয়ে টিনা একদম ভেঙে পড়ে। তার ভয় হয় তার বাবার কি আবারও জেল হবে। এই ভয়ে সে সঙ্গে সঙ্গে ফোন করে ডুয়েটের বোন জোনাকে এবং তাকে দ্রুত তুলসায় আসতে বলে, কারণ সে জানে পরিবার মানেই শক্তি। অন্যদিকে বিল চিকিকে ফোন করে তাকে গালাগালি করতে শুরু করে, কারণ তার কাছে তথ্য ছিল যে ডুয়েট চিকির হয়েই কাজ করে। তবে তার কাছে আপডেট খবর ছিল না যে ডুয়েট অলরেডি চিকির কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। বিল চিকিকে বলে ডুয়েটকে এখান থেকে সরিয়ে নাও, অথবা তার ব্যবসায় আমার ভাগ দিতে হবে। আর চিকি এখন এই কথা জেনে খুবই খুশি হয়, কারণ শত্রুর শত্রু মানে বন্ধু। চিকি এখন বিলকে বলে দেয় ডুয়েট তারও শত্রু, আর এখন তারা দুইজন মিলে ডুয়েটের বিরুদ্ধে প্ল্যান করতে শুরু করে। অন্যদিকে আমরা এরমন্ড, টাইসন আর তার গ্রুপকে দেখতে পাই। তারা এখন চুরি করে তার কাটার বেড়া কেটে টনির গাড়ির শোরুমে ঢুকে পড়ে আর গাড়ির নিচ থেকে বিভিন্ন পার্টস খুলে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি এই শোরুমে শত শত গাড়ি ছিল, আর সকল গাড়ির পার্টসের দাম লাখ ডলারেরও উপরে ছিল। আর এটিই ছিল তাদের টাকা ইনকাম করার প্ল্যান। তবে ডুয়েট এই ব্যাপারে কিছুই জানতো না। আর পরদিন যখন টনি জানতে পারে তার সকল গাড়ির পার্টস চুরি হয়ে গিয়েছে, তখন সে অত্যন্ত ভেঙে পড়ে। অন্যদিকে আমরা ডুয়েটকে দেখতে পাই যে এখন হারলানের সঙ্গে জেলে কথা বলতে যায়। যেহেতু কার্লের সঙ্গে সে বিজনেস করতে পারেনি, তাই তার এখন একমাত্র ভরসা ছিল এই হারলান। সে হারলানকে 5 লাখ ডলারের অফার দেয়। এর বিনিময়ে প্রজেক্টের সম্পূর্ণ অধিকার তাকে দিতে হবে। এই টাকায় হারলান জেলের বাকি 8 বছর রাজকীয়ভাবে কাটিয়ে দিতে পারবে। হারলান চায় না, কিন্তু শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়। তবে সমস্যা একটাই, ডুয়েটের কাছে বর্তমানে এত টাকা নেই।
তাই ডুয়েট এখন চলে আসে ব্যাংকে আর সে ব্যাংকের কাছে $5 লাখ লোন চায়। কিন্তু এই এলাকার ব্যাংক 3 লাখের বেশি টাকা লোন দেয় না। তার থেকে বড় কথা, ডুয়েটের কাছে কোনো রকম প্রপার ডকুমেন্টসও নেই যার বিনিময়ে তারা টাকা দেবে, যার ফলে তারা বিফল হয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে। ডুয়েট বুঝে পায় না সে এত টাকা কোথা থেকে জোগাড় করবে। আর এরই মধ্যে সেখানে তার বোন চলে আসে। জোনা বলে সে এখন থেকে তার বিজনেসে সাহায্য করবে আর বর্তমান কেস নিয়ে তাকে একটি বড় পরামর্শ দেয়। সে বলে উকিল ডালানের সাথে গিয়ে কথা বলো, দরকারে তাকে কিছু টাকা ঘুষ দাও এবং এই কেস থেকে তাকে চলে যেতে বলো। ডুয়েটও বুঝতে পারে কথায় যুক্তি রয়েছে, কারণ এবার সে কোনোভাবেই জেলে যেতে চায় না। আর সে পরামর্শ করার জন্য আবারও মেচের বারে চলে আসে। আর সেখানে হঠাৎ করে হাজির হয় টনি, যার গাড়ির পার্টস গতকাল রাতে চুরি হয়ে গিয়েছে। টনি এখন তাকে সবকিছু খুলে বলে আর শুনে ডুয়েট পর্যন্ত অবাক হয়ে যায় যে তার এলাকায় এসব কে করলো। আর তখনই তার গ্যাংয়ের লোকজন পেছন থেকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে এটি তাদেরই কাজ। আর সঙ্গে সঙ্গে ডুয়েট এক ভিন্ন ধরনের চাল চালে। সে টনিকে বলে আমি যে করেই হোক তোমার অর্ধেক পার্টস জোগাড় করে দেব, তবে তার বিনিময়ে আমাকে 2টি গাড়ি দিতে হবে। আর কোনো রকমের উপায় না থাকায় টনি এতেই রাজি হয়ে যায়। আর টনি চলে যাওয়া মাত্র ডুয়েট মিচকে নির্দেশ দেয় টনির অর্ধেক পার্টস তাকে ফেরত দিয়ে আসতে, কারণ টনি হাজার হোক একজন সৎ মানুষ, তার সাথে এমন কাজটা না করলেও হতো। আর এরপরে ডুয়েট সেখান থেকে বেরিয়ে পড়ে ডিলেনের সঙ্গে দেখা করতে। ডিলেনের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করেই ডুয়েটের চোখ পড়ে একটি কাগজে। সেই কাগজে লেখা ছিল কার্লের নাম। আর এটি দেখা মাত্র ডুয়েট স্পষ্টভাবে বুঝে যায় যে একে কার্লি নিয়োগ দিয়েছে। তাই সে তার সঙ্গে কথা না বলে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে মিচ চলে যায় টনির কাছে। কথা বলতে বলতে সে টনিকে তার চুরি হয়ে যাওয়া গাড়ির পার্টসের অর্ধেক দিয়ে দেয়। তবে তারা কৌশলে এটি এড়িয়ে যায় যে এটি তারাই চুরি করেছিল। তারা বোঝায় বাইরের একটি গ্যাং চুরি করেছিল এবং তারা কোনো রকমে এটি উদ্ধার করেছে। তবে এরই মধ্যে মিচ টনির কাছ থেকে এক দুর্দান্ত ঘটনা জানতে পারে। তার কারের বিজনেস খুবই ভালো চলছে, কিন্তু তার ওয়াইফ চায় এই শহর থেকে চলে যেতে। তারা ফ্লোরিডায় শিফট হওয়ার চিন্তা করছে, তাই টনি তার পুরো বিজনেস বিক্রি করে দিতে চায়। আর একথা শোনা মাত্র মিচের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে সে ডুয়েটের সঙ্গে আলোচনা করবে, যাতে ডুয়েট টনির গ্যারেজটা কিনে নেয়। রাত নামতেই ডুয়েট জোনাকে নিয়ে তার পুরো টিমের সঙ্গে দেখা করে। তারা সবাই তখন পার্টি করছে বাড়ির নতুন শপে। সেখানে গিয়েই জোনা একটা সত্য জানতে পারে এবং পুরোপুরি শক হয়ে যায়। তুলসা শহরে সব রকমের নেশাদ্রব্য একদম লিগাল, আর ডুয়েটের বোন জোনা ছিল 1 নাম্বারের নেশাখোর। সে সব ধরনের নেশা ট্রাই করতে শুরু করে। তবে এরই মধ্যে সেখানে হাজির হয় এক বিশাল নামকরা পপস্টার জেরি। এই নেশার পরিবেশ তার এতটাই পছন্দ হয়ে যায় যে সে চায় ডুয়েটের লোকেরা যেন তার কনসার্টের বাইরে সব নেশার জিনিসপাতি বিক্রি করে। এর ফলে দুই পক্ষেরই বিশাল লাভ হবে। আর এই প্রস্তাব শুনে ডুয়েট ভীষণ খুশি হয়ে যায়। আর সেই মুহূর্তে আনন্দ করতে করতে জেরি সবার সামনে একটি গান গেয়ে শোনায়। আর পার্টি শেষে টাইসন ডুয়েটকে তার হোটেলের দিকে নিয়ে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় হোটেলের বাইরে এখনও অনেক মিডিয়ার লোক ভিড় করে রয়েছে। তাই ডুয়েট সেখানে না গিয়ে টাইসনের বাড়িতে গিয়ে সেই রাতটা সেখানেই কাটিয়ে দেয়। তবে সকালে নাস্তা করতে গিয়ে দেখা যায় টাইসনের বাবা মার্ক ডুয়েটকে তার বাসায় দেখে একদম বিরক্ত এবং পেপার ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ডুয়েট সেই পেপার থেকে জানতে পারে তুলসার পাশের আরেকটি গ্রামে অনেক চীনা লোক এসে ধীরে ধীরে গাঁজার স্মাগলিং করতে শুরু করেছে। আর তারা এখন আন্ডারওয়ার্ল্ডের সবথেকে বড় গাঁজা মাফিয়া হয়ে উঠেছে। আর এই খবর জানতে পেরে ডুয়েট এখন চিন্তায় পড়ে যায়, কারণ ভবিষ্যতে এই লোকগুলোর সঙ্গে তার ঝামেলা হতে পারে। অন্যদিকে জেরির মৃত্যুর পর গুডি এখন ভীষণভাবে ভেঙে পড়েছিল। রাগে সে ফোন করে চিকিকে এবং তাকে একের পর এক গালাগালি করতে থাকে। কিন্তু চিকি এখন ভিন্নভাবে পরিকল্পনা চালাতে থাকে। সে বলে তোমার তো উচিত ছিল আমার দলে থাকা, কারণ আমি খুবই দ্রুত বিলের সঙ্গে হাত মিলিয়ে পুরো ডুয়েটের ফ্যামিলিকে মেরে ফেলবো। আর চিকি বলে এখনও সময় আছে, তুমি যদি চাও তাহলে আমার দলে যোগ দিতে পারো, তবে এর বিনিময়ে বিভিন্ন গোপন খবর আমাকে জানাতে হবে, যেমন ডুয়েট এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে সবকিছু। আর গুডি এখন বিলের নাম শুনে বেশ ভয় পেয়ে যায়, কারণ বিল আর চিকি যদি এক দলে থাকে তাহলে ডুয়েট এখানে বিপদে পড়ে যাবে। তাই গুডি এখানে আবারও চিকির দলে চলে আসে এবং ডুয়েটকে মারার জন্য তার প্ল্যানে অংশ নেয়। চিকি তাকে জানায় খুব দ্রুতই বিল ডুয়েটের সঙ্গে দেখা করতে আসবে, আর গুডির কাজ হবে এই মিটিংয়ে যা যা হবে সবকিছু চিকিকে জানানো।
তবে এত কথা বলতে দেখে মিচের কিছুটা সন্দেহ হয়, কিন্তু কল শেষ হতেই গুডি কৌশল করে পুরো পরিস্থিতি সামলে নেয়। এদিকে এরম্যান্ডের স্ত্রী ক্লারা শেষমেশ তাকে ডিভোর্স দিয়ে দেয়, কারণ সে এখনও ডুয়েটের সঙ্গে কাজ করছে। সে এরম্যান্ডকে ভীষণভাবে অপমান করে। এই কথাগুলো এরম্যান্ডকে ভেতর থেকে একদম শেষ করে ফেলে। একই সময়ে মিচ আর ডুয়েট বসে আছে একটি বারে, যেখানে মিচ ডুয়েটকে পরামর্শ দেয় টনির সেই শোরুমটি কেনার, কারণ এই শোরুমের নামেই তারা বড় টাকা লোন নিতে পারবে। আর মিচ জানায় তার এই ব্যবসায় টুকটাক আইডিয়াও রয়েছে, তাই সে এই ব্যবসা ভালোই দাঁড়া করাতে পারবে। এটি শুনে ডুয়েটও খুবই খুশি হয়, আর কয়েকদিনের মধ্যেই সে টনির শোরুম কেনার সকল প্ল্যান ফাইনাল করে ফেলে। এদিকে মার্গারেটের রেঞ্জে কার্ল উপস্থিত হয়, আর কার্লের কথায় বোঝা যায় যে সে মার্গারেটকে পছন্দ করে, আর এই কারণে সে ডুয়েটকে একদম পছন্দ করে না, কারণ ডুয়েট আর মার্গারেট একে অপরকে পছন্দ করে। আর মার্গারেট উল্টো কার্লকে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখনই কার্লের চোখ পড়ে এরম্যান্ডের উপরে, আর তার মাথার মধ্যে একটি প্ল্যান চলে আসে। যাই হোক, এটি আমরা পরে জানতে পারবো। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা টিনার পরিবারকে দেখতে পাই, যারা একটি অভিজাত এলাকায় 2 বছরের জন্য একটি বড় বাড়ি ভাড়া করেছে। কিন্তু এই এলাকায় 100 রকমের রুলস রেগুলেশন ছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের এক প্রতিবেশী ভ্যান সেখানে চলে আসে, আর সে জানায়, তোমরা তোমাদের দরজা 20 মিনিটের বেশি খোলা রেখেছ, যা আমাদের কমিউনিটির আইনের বিরুদ্ধে, তাই তোমাদেরকে $100 জরিমানা দিতে হবে। আর ডুয়েট এখানে তর্ক না করে হাসতে হাসতে $100 তাকে দিয়ে দেয়। যাই হোক, ডুয়েট এখন বাড়িতে ঢুকে তার নাতি নাতনিদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করে। তবে তারা বেশ কিছুটা টেনশনেও ছিল, কারণ কালকেই কোর্টে ফাইনাল রায় জানানো হবে। আর পরদিন সকালে টাইসনের সঙ্গে সে কোর্টের দিকে রওনা দেয়। ঠিক তখনই আবারও হাজির হয় তাদের প্রতিবেশী ভ্যান। এবার অভিযোগ, তারা বাড়ির বাইরের ডাস্টবিনের ঢাকনা 20 মিনিটের বেশি খোলা রেখেছে, যার জন্য তাদেরকে এখন $150 ফাইন দিতে হবে। আর এবারও ডুয়েট হাসতে হাসতে সেই $150 তাকে দিয়ে দেয়। আর এরপরে সে এক মুহূর্ত দেরি না করে টাইসনের সঙ্গে কোর্টের দিকে রওনা দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই কার্ল, মানে যে ডুয়েটের শত্রু, সে কথা বলার জন্য এরম্যান্ডকে ডেকে পাঠায়। আর কথা বলেই সে বুঝতে পারে যে এরম্যান্ডের হাতে এখন টাকার অনেক টান, তার খুবই টাকার প্রয়োজন। আর কার্ল এই সুযোগ একদম হাতছাড়া করে না। সে সরাসরি এরম্যান্ডকে $30,000 দেয়। আর এর বদলে সে শুধু জানতে চায় ভবিষ্যতে ডুয়েট সম্পর্কে কিছু ইনফরমেশন। চাইতেও না চাইতেও এরম্যান রাজি হয়ে যায়, কারণ তার টাকা দরকার। তার থেকেও বড় কথা, সে একবার ডুয়েটকে খুন করার চেষ্টা করেছিল, যদিও সে ডুয়েটকে খুন করতে ব্যর্থ হয়েছিল। তবে ডুয়েট তাকে না মেরে তার উপরে শাস্তি আরোপ করেছিল, তাকে প্রতি সপ্তাহে বেশ কিছু টাকা চাঁদা দিতে হবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা কোর্টরুমের দৃশ্য দেখতে পাই। ডুয়েট এক পর্যায়ে তার সাক্ষী হিসাবে তার বন্ধু স্টেফিকেই ডেকে নিয়ে আসে, যার সঙ্গে FBI টিম হাত মিলিয়ে ডুয়েটের বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিল। আর স্টেফি যেহেতু আবারও ডুয়েটের সঙ্গে হাত মিলিয়েছিল, তাই এক পর্যায়ে ডুয়েট তার মুখ দিয়েই স্বীকার করিয়ে নেয় সে তাকে যেই $1,00,000 দিয়েছিল সেটা আসলে কোনো ঘুষ না। স্টেফি ছিল তার খুবই ভালো বান্ধবী এবং তার জন্য সে গুলিও খেয়েছিল, যার জন্য সে এই টাকা তাকে দিয়েছে। তবে এক পর্যায়ে পুলিশ প্রমাণ করার চেষ্টা করে 8 লক্ষ ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি ডুয়েট চুরি করেছে। আর তখনই ডুয়েট তার মোক্ষম চাল চালে। সে বলে, ঠিক আছে, আমি যদি চুরি করে থাকি তাহলে কার টাকা চুরি করেছি তাকে নিয়ে আসো, আর আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ চুরির মামলা করেছে কিনা সেটিও দেখাও। আর পুলিশ তখন কোনো রকমের প্রমাণই দেখাতে পারে না, কারণ সেই টাকা মূলত ছিল কোলেনের। আর কোলেন আগের পর্বের যুদ্ধেই ডুয়েটের হাতে মারা গিয়েছে, যার ফলে ডুয়েটকে সম্পূর্ণ সম্মানের সঙ্গে বেকসুর খালাস দেয়া হয়। আর এর ফলে ডুয়েট আর তার টিম আনন্দে ফেটে পড়ে। কিন্তু ডিলান, সে চুপ করে বসে থাকে না। সে সঙ্গে সঙ্গে তার অপমান আর রাগ নিয়ে কার্লের কাছে পৌঁছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। এই খবর শুনে কার্ল আরও রেগে যায়। কোর্টরুম থেকে বেরিয়ে ডুয়েট স্টেফির সঙ্গে কথা বলে, আর সে জানতে পারে তাকে ট্রান্সফার করে দেয়া হয়েছে আলাস্কায়। এই কথা বলেই স্টেফি মনের দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ডুয়েটের ফোনে কল আসে গুডির। গুডি জানায় বিল দেখা করতে চায়। এই খবর শুনে ডুয়েট 1 সেকেন্ডও নষ্ট করে না। সে সোজা চলে আসে মিচের ক্যাসিনোতে, আর সেখানে ডুয়েট আর বিলের মুখোমুখি সাক্ষাৎ হয়। আর বিল এখানে একবারে সোজাসাপটাভাবে তাকে বলে সে ডুয়েটের ব্যবসায় ভাগ চায়। কিন্তু ডুয়েট জানে এর আগেও বিল আরও অনেক বড় বড় মাফিয়ারা তুলসায় এসে সহজেই বিশাল প্রফিট করতে পারত, কিন্তু কেউ এই কাজ করেনি, কারণ তারা ভেবেছিল এখান থেকে লাভ করা সম্ভব না। আর ডুয়েট যখন এখানে ভালো লাভ করছে, তাই সবার চোখ এখন তার উপরে পড়েছে। আর ডুয়েট এখানে তাকে মুখের উপর বলে দেয় সে তাকে 1 পয়সাও দেবে না, তার যা করার সে করে নিক।
আর বিল এক পর্যায়ে রেগে সেখান থেকে ফুঁসতে ফুঁসতে চলে যায়। কিন্তু ডুয়েট এসবে মোটেও ঘাবড়ায় না। সে বিলের সঙ্গে যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত। তবে সে জানে না তার বন্ধু গুডি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। আর এরই মধ্যে গুডিকে আবারও চিকি কল করে এবং ভয়ঙ্কর একটি খবর জানায়। সে বলে আজকে রাতে পার্টির সময় বিল তার এক পরিচিত লোক কার্লকে পাঠাবে ডুয়েটকে মারার জন্য। সে সেন্টারের বাইরেই অপেক্ষা করবে, আর তোমার কাজ হবে যে কোনো অজুহাতে ডুয়েটকে বাইরে বের করে নিয়ে আসা। আর গুডিও এই পরিকল্পনায় সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা ভ্যানকে দেখতে পাই, যে টিভিতে দেখতে পাই ডুয়েট অনেক বড় একটি গ্যাং লিডার এবং আজকে সে কোর্ট থেকে মুক্তি পেয়েছে। অ্যাকচুয়ালি এই ভ্যানই সেই লোক যে তার কাছ থেকে প্রতিদিন বিভিন্ন অজুহাতে ফাইন করে টাকা নিত। এখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে টিনার বাড়ির সামনে চলে আসে এবং ডুয়েটের কাছে ক্ষমা চায়। আর যাওয়ার সময় এও বলে যায় এখন থেকে তাকে এই সোসাইটির কোনো রুলসই মানতে হবে না। আর এই দৃশ্য দেখে এখন সবাই হাসতে শুরু করে। তবে এরই মধ্যে সেই রাতে পার্টি শুরু হয়ে যায়। এখানে ডুয়েট আর তার বন্ধুরা পুরোপুরি এনজয় করছিল। আর এই সময় মিচ স্টেজে দারুণ গান গাইতে থাকে। অ্যাকচুয়ালি সে খুবই ভালো একটি সিঙ্গার ছিল। গান শুনে টিনাও খুবই ইমপ্রেস হয়। বোঝা যায় সে মিচকে ভালোবাসতে শুরু করেছে। এখন এই পার্টিতে মার্গারেট ও ডুয়েটকে ডান্স করার জন্য ডাকে। ডুয়েটও রাজি হয়ে যায়। তবে এরই মধ্যে সেখানে গুডি চলে আসে আর জানায় বাইরে কার্ল দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে কথা বলার জন্য। সে বিলের পক্ষ থেকে এখানে কথা বলতে এসেছে। তাই ডুয়েট এখন মার্গারেটকে অপেক্ষা করতে বলে সে গুডির সঙ্গে বাইরে বের হতে শুরু করে। তবে বের হওয়ার আগেই সে বিগফুটকে কিছু একটা ইশারা করে। ঠিক তখনই এরম্যান্ড এসে ডুয়েটকে দেয় $10,000 এবং বলে আমি একবারে তোমার 1 বছরের হপ্তা দিয়ে দিলাম, এরপর থেকে আমাকে সেভাবে ডিস্টার্ব করবে না। ডুয়েটের এখানে কিছু একটা সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথায় পেলে? তোমার কাছে তো এত টাকা থাকার কথা না। সে বলে আমি আজকে জুয়া খেলে অনেক টাকা জিতেছি, যার ফলে ডুয়েটেরও আর কিছু বলার থাকে না। আর এরপরে সে কার্লের সঙ্গে কথা বলতে বাইরে চলে আসে। আর আমরা দেখতে পাই পেছন থেকে গুডি তার চাকু বের করছে। পরিকল্পনা খুবই সহজ। কার্ল এখন ডুয়েটকে জাপটে ধরবে আর পেছন থেকে গুডি চাকু দিয়ে তাকে মেরে ফেলবে। কিন্তু হয় এখানে উল্টো, বিগফুট পেছন থেকে এসে কার্লকে চেপে ধরে আর গুডি এখন চাকু চালিয়ে দেয় কার্লের বুকে। সে একের পর এক তাকে মারতে থাকে এবং এক পর্যায়ে তাকে পুরোপুরি শেষ করে দেয়। অ্যাকচুয়ালি যারা আপনারা আগের পর্বটি দেখেছেন তারা খুব ভালো করেই জানেন গুডি কোনোভাবেই ডুয়েটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এই পুরোটাই ছিল তাদের সাজানো। আর ডুয়েট এখন টাইসনকে নির্দেশ দেয় লাশটা সরিয়ে ফেলতে আর নিজে ফিরে যায় ক্লাবে মার্গারেটের সঙ্গে ডান্স করতে। মার্গারেট তার মুখে রক্ত দেখতে পায় এবং সেই রক্ত মুছে ফেলে। সেও বুঝতে পারে ঘটনা কি ঘটেছে। আর পাশে দাঁড়িয়ে থাকা তার বোন জোনা এটি দেখে শিউরে ওঠে। সে বুঝতে পারে তার ভাই আবার কোনো ঝামেলায় জড়াতে চলেছে। যাই হোক, এই রাতটা ডুয়েট এবং মার্গারেট একসঙ্গেই কাটায় এবং ইন্টিমেট হয়। আর দেখা যায় গতকাল রাতে কার্লের ডেড বডি ফেলা হয়েছে বিলেরই বাড়ির সামনে। আর বিল সকালে এটি দেখে ভয়, আতঙ্ক, রাগে একদম ভেঙে পড়ে। অন্যদিকে আমরা টাইসনকে দেখতে পাই যে প্রথমবার নিজের হাতে লাশ সরিয়েছে এবং তার এখন অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। সে চুপচাপ বাড়ি ফিরে আসে। আর আমরা জানতে পারি গতকাল রাতে বিগফুট সেই লাশটিকে বিলের বাড়ির সামনে ফেলে এসেছে। আর টিনার বাড়ি ফিরে জোনা ডুয়েটের কাছে গত রাতের সকল কিছু জানতে চায়। ডুয়েট তাকেও সবকিছু খুলে বলে। আর সবকিছু শুনে জোনাও এখন টেনশনে পড়ে যায়, কারণ তারা বিলের একজন লোককে মেরে ফেলেছে। বিল চাইলে ডুয়েট আর তার পরিবারকে এখন টার্গেট করতে পারে। তবে ডুয়েটের মাথায় এসব নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করা ছিল। অন্যদিকে আমরা বিলকে দেখতে পাই। সে এখন রেগে গিয়ে চিকিকে ফোন করে। সে বলে তোমার ভুল তথ্যের জন্য আমি আমার লোককে হারিয়েছি। সে চিকিকে প্রচণ্ড গালাগালি করে এবং এক পর্যায়ে কল কেটে দেয় এবং ঠিক করে সে যে করেই হোক ডুয়েটকে মেরেই ছাড়বে। অন্যদিকে ডুয়েট সবাইকে মিটিংয়ে ডাকে এবং সব কাস্টমারকে বাইরে পাঠিয়ে সবাইকে বিলের ব্যাপারটা জানায়। আর এও বলে বিল আসলেও ভয়ঙ্কর ব্যক্তি। সে যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। আমাদের উপরে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তোমরা কে কে আমার পাশে আছো? আর দেখা যায় প্রত্যেকেই ডুয়েটের পাশে রয়েছে। তারা বলে যত বড় বিপদে আসুক না কেন আমরা সবাই একসঙ্গে তার মোকাবেলা করব। যাই হোক, এটিই ছিল সেকেন্ড সিজনের বড় একটি অংশ। আমি এর বাকিটুকু নেক্সট ভিডিওতে কমপ্লিট করব। তবে এখন আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। বিলি এখন ডুয়েটের বিরুদ্ধে কি পরিকল্পনা করবে? অন্যদিকে গুডি বিশ্বাসঘাতকতা করেছে চিকির সঙ্গে। চিকির পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? শেষ পর্যন্ত চিকি আর বিলের মাফিয়া গ্যাং এক হয়ে কি ডুয়েটের উপরে হামলা করবে, নাকি যোগ দিবে আরও কোনো গ্যাং?
আর এই সকল উত্তর পাওয়া যাবে পরবর্তী ভিডিওতে। সেটি আপলোড করা হবে আমার নতুন চ্যানেলে, কারণ এই চ্যানেলটি যে কোনো মুহূর্তে বন্ধ করে দেয়া হতে পারে। তবে কোনো টেনশন নেই, এই ভিডিওর ডেসক্রিপশনেই আপনারা সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।